বাংলাদেশের রাজনীতির বৈশিষ্ট্য হলো ভিন্নমত বা প্রতিপক্ষের উপর বিষোদগার। ইলেকশন এলে বা নির্বাচন এলে এটি বেড়ে যায় কয়েক গুণ। আর অনেক সময় তা শোভনীয়তার মাত্রাও ছাড়িয়ে যায়। এবারের 2026-এর যে ইলেকশনটি আসছে, বড় নির্বাচনটি, সেই নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো এখন সরগরম করে রেখেছেন ভোটের মাঠ। সেই ভোটের মাঠে এবারও কি সেরকম কথার লড়াই চলছে, নাকি এবারে ব্যতিক্রম, নাকি একটু বেশি? এই বিষয়গুলো নিয়েই আমরা কথা বলবো এবং ভোটের মাঠে কথার লড়াই আজকের শিরোনাম রেখেছি। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি এবং আর কাবেল দেশ সন্ধ্যায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার সাথে আজকে যুক্ত হয়েছেন এই আলোচনায় সাইদ খান, যুগ্ম সম্পাদক কালের কণ্ঠ, তিনি যুক্ত হয়েছেন আমার সাথে। যুক্ত হয়েছেন অ্যাডভোকেট নজরুল ইসলাম ছোটন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, তিনি আমার সাথে যুক্ত হয়েছেন। দুজনকে স্বাগত জানাচ্ছি। এবং যেমনটা বলছিলাম, আজকে শুরুতেই ভোটের মাঠে কথার লড়াই, এই শিরোনামে আলোচনা করতে চাই আমরা। সার্বিকভাবে সমস্ত নির্বাচনের যে পরিবেশ, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং কথার যে যুদ্ধ, সে যুদ্ধ রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা ইতোমধ্যেই দেখেছি। তো সেক্ষেত্রে আসলে সাইদ খান, আপনাকে দিয়ে আলোচনাটা আমি শুরু করতে চাই এই হিসেবেই যে আমরা এর আগেও বিভিন্ন সময়, ইলেকশনের সময়, যে নির্বাচনের সময় যে বিষয়গুলো দেখেছি, সেটিতে একদল আরেক দলকে, রাজনৈতিক প্রতিপক্ষ যারা, তাদেরকে কথার বোমায় আহত করছেন আমরা দেখেছি। যে এবারও কিন্তু শুরু থেকে, মানে তফসিল ঘোষণার আগে থেকে আমরা দেখছি যে বিভিন্ন দল, মানে প্রতিপক্ষ যে দলগুলো রয়েছে, বিভিন্নভাবে কথায় কুপোকাত করতে চাচ্ছেন একজন আরেকজনকে। এই বিষয়গুলো আসলে শুনতে ভালো লাগে, কিন্তু কতক্ষণ সেটি সহনীয় অবস্থায় থাকে এবং আসলেও আছে কিনা, যেহেতু নির্বাচন এখন মাঠ পর্যায়ে পৌঁছে গেছে, প্রচারণা মাঠ পর্যায়ে। সাইদ খান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। জি, ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচক এবং যারা দেখছেন সবাইকে শুভ সন্ধ্যা। আপনি যেটি বলছিলেন যে বাকযুদ্ধ ভোটের মাঠে, এটি কাম্য। এটি রাজনীতিতে রেটরিক না থাকলে সেখানে রাজনীতি অত বেশি চর্চা হয় না। আর বাকযুদ্ধ যত বেশি হবে, সেখানে রাজনীতি তত শানিত হবে এবং রাজনীতি তত সমৃদ্ধ হবে। কিন্তু মাঝে মাঝে ইদানিং আমরা দেখছি যে বাকযুদ্ধ শত্রুতার পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে। যেমন এই বাকযুদ্ধ যদি জনগণের ভাগ্য বদলের জন্য, দেশের চেহারা বদলানোর জন্য নতুন নতুন পরিকল্পনা আসতো, সেই পরিকল্পনার কাউন্টার পরিকল্পনা বা আরও সমৃদ্ধ পরিকল্পনা নিয়ে যদি বাকযুদ্ধটা হতো না, সেটি আসলে মানুষের এবং দেশের জন্য উপকার হতো বা পজিটিভ অ্যাপ্রোচ করতো। কিন্তু ইদানিং আমরা দেখছি, যেমন ধরুন আজকে জামায়াতে ইসলামীর আমির, তিনি ডক্টর শফিকুর রহমান, তিনি গাইবান্ধায় একটি জনসভার বক্তৃতায় বলেছেন যে আমরা মুসলেকা দিয়ে পালিয়ে যাই না, পালিয়ে যাব না। আসলে মুসলেকা, তাহলে কেউ না কেউ মুসলেকা দিয়ে পালিয়েছে, এটা দিয়ে তিনি কি বোঝাতে চেয়েছেন? তার মানে একটা নেগেটিভ ন্যারেটিভ বা নেগেটিভ একটা বাইনারি দাঁড় করবার চেষ্টা করেছেন। আমি মনে করি এটা জামায়াত ইসলামীর আমিরের লেভেল থেকে এই ধরনের কথাবার্তা, এগুলো অর্বাচীন কথাবার্তা, এগুলো না বলাই ভালো। তো যদি এখানে আবার কাউন্টার এরকম চলে আসে যে আসলে আপনারা মুসলেকা দিয়ে পালাবেন কেন, আপনাদের তো পালাতে হয়নি, আপনারা তো গোপনে আওয়ামী লীগের মধ্যে মিলে যাবেন, হ্যাঁ গুপ্ত হয়ে যাবেন, তাহলে মুসলেকা দিয়ে আর কি আছে? যদি এরকম কাউন্টার চলে আসে, তখন সেটি নিয়ে আবার আরেক ধরনের কাউন্টার আসবে, তখন এটা বিশৃঙ্খলা তৈরি করতে পারে এবং সেই বিশৃঙ্খলা ভোটের মাঠকে প্রশ্নবিদ্ধ করে দিতে পারে। একইভাবে অপরাপর যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বিএনপির অনেক নেতার কথাবার্তাও কিন্তু একেবারে যে সাধুবাদ জানাবার মতো, তারাও কিন্তু বাজে বাজে কথা বলছে। একটা জিনিস মনে রাখতে হবে, জুলাই গণ অভ্যুত্থানে এই সবগুলো রাজনৈতিক শক্তির সম্মিলনে কিন্তু ফ্যাসিজম বিদায় হয়েছে। এখন এরা বাকযুদ্ধ করে বা বাকযুদ্ধের মাধ্যমে পরিবেশটা এমন করে ফেলছে যে সাধারণ মানুষ মনে করছে আগেই তো ভালো ছিলাম। এই যে মনে করেন আরেক ধরনের বাইনারি তৈরি করার সুযোগ কিন্তু তারাই করে দিচ্ছে। আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোর এই ধরনের, হ্যাঁ ভোটের মাঠে যুদ্ধ হবে, বাকযুদ্ধ হবে, এরপরে মেধার লড়াই হবে, সব কিছু যৌক্তিক লড়াই হবে, হ্যাঁ, কিন্তু লড়াইয়ে জিতবার জন্য ব্যক্তিগতভাবে চরিত্র হনন করা অনেক সময় সেটা উস্কানি পর্যায়ে পৌঁছায়। উস্কানির পর্যায়ে আপনি দেখেন যে এবছরের নির্বাচনটি কিন্তু একটু ব্যতিক্রম নির্বাচন। এবারের নির্বাচনে কিন্তু পোস্টার নেই, প্রচারণায় ভিন্নতা আছে। যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিন্তু প্রচারণার সুযোগ রাখা হয়েছে নির্বাচন কমিশনের যে প্রজ্ঞাপন অনুযায়ী। সেক্ষেত্রে দেখা যায় যে ডাকলাম, মানে চাইলাম দড়ি, ডাকলো হরি, বিষয়টা এরকম না। ধরেন আমি একটা কথা বললাম যে আমার আসলে খুব আম ভালো লাগে, কিন্তু এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখে দিল কি একজন যে উনি আমরা খেতে চেয়েছেন,
তো কাছাকাছি। কিন্তু এখন এই তথ্য প্রযুক্তির এই যুগে আমি মনে করি নির্বাচন কমিশন রাজপথের সহিংসতা বা দৃশ্যমান সহিংসতা নিয়ন্ত্রণের জন্য আইন শৃঙ্খলা বাহিনী নানানভাবে মোতায়েন করছে। 9 লাখেরও বেশি এবার আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করছেন। কিন্তু ভার্চুয়াল জগৎ কিন্তু সবচেয়ে বেশি ইম্প্যাক্ট ফেলবে এই নির্বাচনে। সেই ভার্চুয়াল যে বিশৃঙ্খলা সেটি নিয়ন্ত্রণের জন্য নির্বাচন কমিশনের সিকি ভাগ উদ্যোগ নেই। এবং আমার মনে হয় নির্বাচন কমিশন ঠসা হয়ে গেছে। ঠসা মানে একটু গ্রামের ভাষা, মানে কানে কম শুনছে। তো তারা এই সমস্যাগুলো তারা আমলে নিচ্ছেন না, না নিতে চাচ্ছেন না, না তারা চাচ্ছেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা এই বাকযুদ্ধ শত্রুতায় রূপান্তর হোক, যারা চাচ্ছে নির্বাচনটি ভ্যান্ডালাইজ হোক তাদের সেই চাওয়া পূর্ণতা পাক। এই জায়গাটিতে নজর না দিলে সোনিয়া হক আপনি নিশ্চিত থাকেন এবং আমার সহ-আলোচক উনিও আমার সাথে একমত হবেন, এই নির্বাচন ঘিরে প্রতিবেশী রাষ্ট্র যে পরিমাণ ষড়যন্ত্র করছে। আবার হর্ষবর্ধন শ্রীংলা বলছে কি যে অনিয়ম না হলে জামাত সরকারে আসবে না বা সরকার গঠন করতে পারবে না, এটিও এক ধরনের উস্কানি। তার মানে এটি দিয়ে বিএনপিকে কিন্তু এক ধরনের ট্যাগিং এর মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, এটাও ষড়যন্ত্র। সবগুলো ষড়যন্ত্র কিন্তু আমলে নিয়ে এখন ক্ষমতাই যেন মুখ্য না হয়, মুখ্য যেন হয় দুঃশাসন থেকে মুক্তি। আমরা দেখেছি আসলে এবারের ইলেকশনটা আপনি যেটা বলছেন সাইদ খান, সেটা হলো যে নির্বাচন কমিশনকে কিন্তু বলা হচ্ছে বারবার নির্বাচন কমিশন আসলে কতটুকু তার স্পষ্ট জায়গা বজায় রাখতে পেরেছে সে বিষয়টি নিয়ে কিন্তু বারবার পক্ষপাতমূলক আচরণ হয়ে যাচ্ছে, এমন অভিযোগ কিন্তু আছে। এই কথার ফুলঝুরিকে কেন্দ্র করেই কিন্তু বিভিন্ন দল বারবার তাদের কাছে যাচ্ছে। কিন্তু নির্বাচন কমিশন আসলে কেন এই বিষয়টি গভীরভাবে চিন্তা করছেন কিনা সে বিষয়টি নিয়ে আপনার কাছে আসবো আমি আলোচনায় নিশ্চয়ই পরের অংশে। আমি একটু চলে যেতে চাই অ্যাডভোকেট নজরুল ইসলাম ছোটন আপনার কাছে, ওই একটি বিষয় নিয়ে আমি কথা বলতে চাই। অনেকেই মনে করছেন যে এই বিষয়টি আসলে এই যে কথা দিয়ে একজন আরেকজনকে প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করছেন, সে শুরু থেকে আমরা দেখছি যে আমি যদি নাম মেনশন করে বলতে চাই, এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে, আবার বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, কিংবা জামাত ইসলামী বলছে এটা একটা অ্যারেঞ্জড ইলেকশন, এটা একটা পাতানো ইলেকশন হতে যাচ্ছে, বারবার একটি দলের দিকে ঝুঁকে পড়ার কথা বলা হচ্ছে। মানে এভাবে আসলে একটা পরিবেশকে নির্বাচনের ক্ষেত্রে অস্থির করে তোলার চেষ্টা করা হচ্ছে। এটি তো আসলে আমরা একটা সময় পর্যন্ত সহনশীল অবস্থা বলতে পারি, পরবর্তীতে এটি নিয়ে আমাদের কোনো রকমের সংশয়ের জায়গা তৈরি হচ্ছে কিনা অ্যাডভোকেট নজরুল ইসলাম ছোটন। ধন্যবাদ। দেখুন, রাজনীতিতে যখন ইলেকশন চলে আসে, রাজনীতির সর্বশেষ চূড়ান্ত অধ্যায় হচ্ছে নির্বাচন। এখন নির্বাচনে কিন্তু প্রচার প্রচারণা চলছে। এই মুহূর্তে আমরা অতীতেও দেখেছি নির্বাচনে বাকযুদ্ধ হয়, প্রধান দলগুলোর মধ্যে বাকযুদ্ধ হয়, কিন্তু এবারে আমার কাছে মনে হচ্ছে বাকযুদ্ধটা একটু অন্যদিকে, অন্যমুখী। এটা একটা ইন্টারেস্টিং বিষয়। সেটা হচ্ছে বাংলাদেশের একটি দল, আমি বলবো এটা তাদের সফলতা। কেন সফলতা? কারণ একটি বিশেষ প্রেক্ষাপটে 5 জুলাইয়ের পরে একটি দল কিন্তু বাংলাদেশে নিষিদ্ধ হয়ে গিয়েছে। ওই যে একটি গ্যাপ তৈরি হয়েছে রাজনীতিতে, সেই জায়গা থেকে আজকে তারা যে প্রধান দল বিএনপির সাথে যে নির্বাচনে যে লড়াই নেমেছেন, আমি মনে করি এটাই তাদের সফলতা। কিন্তু এই সফলতাটাকে তারা আমার মনে হচ্ছে একটি আস্ফালন দেখাচ্ছেন। আমি বলবো যেটা আস্ফালন দেখাচ্ছেন, যে ওনারা যা ইচ্ছা তাই বলছেন। যে একটি আপনি বলছেন যে হ্যাঁ, আমার সহ-আলোচক বলছেন যে আপনি আসুন, কর্মসূচি নিয়ে আসুন, আপনি প্ল্যানিং নিয়ে আসুন, বিএনপি একটি প্ল্যান দিয়েছেন, ওনারা ওইটাকে উপহাস করছেন, ফ্যামিলি কার্ড নিয়ে ওনারা উপহাস করছেন। তার পরিবর্তে ওনারা কি বললেন? ওনারা বেকার ভাতা দিবেন। একটি দেশের দল যখন সরকার গঠনের স্বপ্ন দেখে, তারা যদি বলে তারা বেকার ভাতা দিবেন, তাহলে এটা আদৌ কতখানি যুক্তিযুক্ত, এটা আমার মাথায় ধরে না। এই বিষয়, এই জন্য আমি বলবো যে বাকযুদ্ধের এখন ধর্ম নিয়ে আমরা ধর্ম নিয়ে, আমরা বাংলাদেশের মানুষ একটি কথা মনে রাখবেন, আমরা ধর্মভীরু কিন্তু আমরা ধর্মান্ধ না। এই ধর্মের কার্ড খেলে আমার মনে হয় খুব বেশি দূর যাওয়া যাবে না। বাংলাদেশকে একটি যদি সমৃদ্ধশালী দেশ করতে হয়, তাহলে আমার মনে হচ্ছে উন্নয়নের একটি প্রপার প্ল্যানিং করে বাংলাদেশকে আমরা কিভাবে আগাবো। আমাদের দেশে, আমি আগেও বলেছি যে আমাদের সমসাময়িক দেশগুলো যেখানে স্বাধীন হয়েছে, সেই দেশগুলো কোথায়, আজকে আমরা কোথায়, কেন? কারণ হচ্ছে আমাদের দেশে গণতন্ত্রটা ব্যাহত হয়, বারবার ব্যাহত হয়। যখনই একটি সরকার নির্বাচিত হচ্ছে, মাঝখানে 3টা টার্ম নির্বাচিত সরকার ছিল, কিন্তু এরপরও আবার একটি দুর্ঘটনা ঘটে, বারবার ব্যাহত। এবারে নির্বাচনটা আমরা দেখছি যে একটি মহল, যেটি ভাই বলছেন যে এই নির্বাচনটাও বানচালের কিন্তু একটি, আমার মনে হচ্ছে একটি সূক্ষ্ম ষড়যন্ত্র আছে। এখন ওইটাকে, এই বাকযুদ্ধটাকে ওইদিকে চলে যাচ্ছে কিনা, সেটি একটি শঙ্কার কিন্তু বিষয় রয়েছে। এই জন্য আমি বলবো যে এই বাকযুদ্ধটা যেন আলোচনামূলক হয়, গঠনমূলক হয়, উন্নয়নমূলক হয়, প্রতিযোগিতামূলক হয়। শুধুমাত্র যুদ্ধের জন্য, মানে তর্কের জন্য তর্ক যেন না হয়, এটা যেন হিংসামূলক না হয়, প্রতিহিংসামূলক না হয়, এটা যেন একটি সহিংসতার দিকে না চলে যায়। দেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, সেখানে আমরা জানেন যে একটি পরিবর্তিত প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন, কিন্তু তাদেরও কিছু সীমাবদ্ধতা রয়েছে। এখন পর্যন্ত আমি বলবো যে নির্বাচনের পরিবেশ মোটামুটি সুষ্ঠুই রয়েছে। বাকযুদ্ধগুলো হোক, সেটা আলোচনামূলক হোক,
এরকম ধর্ম নিয়ে আমি বলছি যে ধর্মান্ধ আর ধর্মভীরু আমি দুটো দুই আমি জিনিস। ফিরবো নিশ্চয়ই অ্যাডভোকেট নজরুল ইসলাম ছোটন, আপনার কাছেও একটি প্রশ্ন রেখে যেতে চাই। সেটি হলো যে নির্বাচনে এই কথা বলতে বলতে যখন অতি কথন হয়ে যায় তখন দেখা যায় যে আমরা ধর্ম নিয়ে অতি উৎসাহী হয়ে উঠি, কিংবা ধর্মর অতি প্রচার করা শুরু করি, কিংবা ধর্মীয় লেবাস পরিবর্তন করি নির্বাচনের সময়। সবকিছু মিলিয়ে যখন নির্বাচনের প্রতিশ্রুতি দেই সেখানেও কিছুটা বাড়াবাড়ি বা অতি রঞ্জন হয়ে যাচ্ছে। এগুলো আসলে নির্বাচনের স্বাস্থ্যের জন্য কতটুকু ভালো? একটা বিরতির পর ফিরে এসে এই বিষয়গুলো নিশ্চয়ই জানবো। দর্শক থাকুন আমাদের সাথে। আর কাবেল নিবেদিত দেশসন্ধ্যায়। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন আর কাবেল নিবেদিত দেশসন্ধ্যা। সোনিয়া হক আপনাদের সাথে আছি। ভোটের মাঠে কথার লড়াই নিয়ে কথা বলছিলাম। আমি আলোচনায় ফিরে যেতে চাই এই অংশে। অ্যাডভোকেট নজরুল ইসলাম ছোটন, আপনাকে শুরুতে আমি একটু যুক্ত করে নিই, যেহেতু আপনার কাছ থেকে গিয়েছিলাম আলোচনা ফেলে। সেটি হলো যে আমরা যে বলছি যে এই যে অতি কথন কিংবা নির্বাচনী ইশতেহারে বিভিন্ন ধরনের আশ্বাস দিয়ে ভোটার টানার যে প্রবণতা, এটি আসলে নির্বাচনের স্বাস্থ্যের জন্য, মানে গণতান্ত্রিক স্বাস্থ্যের জন্য কতটুকু উপযোগী বলে আপনার মনে হয়? কারণ আশ্বাস দিতে দিতে আমরা জান্নাতেরও আশ্বাস দিয়ে ফেলি অনেক সময়। ছোটন, দেখুন, একটা নির্বাচন আসে একটি নতুন স্বপ্ন নিয়ে, আমি বলবো যেন একটি নতুন সরকার আসবে। তো সেই ইশতেহারে বিভিন্ন প্ল্যান থাকে যে আমরা এই আগামী 5 বছরে একটি দেশকে আমরা কোথায় নিয়ে যাব। প্রত্যেকটা দল তার সেই অনুযায়ী ছক কষে। যেমন বিএনপিও এবার কিন্তু তারা নতুন করে কিন্তু আলাদা ইশতেহার ওভাবে ঘোষণা করেনি, যেহেতু তাদের 31 দফা, যে 31 দফা তারা অলরেডি গত 3 বছর ধরেই বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন আঙ্গিকে তারা কিন্তু সারা বাংলাদেশে তারা কিন্তু প্রচার করে বেরিয়েছে যে বাংলাদেশকে, আগামী বাংলাদেশটা কেমন হবে। যেমন এবার আমি যদি বলি যে প্রথমেই বলা হচ্ছে যে একদম আপনি যদি দেখবেন যে তারেক রহমান যেদিন বাংলাদেশে আসেন তিনি কিন্তু যে ভাষণটি দিয়েছেন সেখানে বলছেন উই হ্যাভ এ প্ল্যান। তাহলে ওই প্ল্যানের অংশ কি? উনি কিন্তু প্রথমেই বলছেন যে আমরা এবার বাংলাদেশের প্রান্তিক অঞ্চলের জনগণকে সকলকেই ফ্যামিলি কার্ড দেবো। এই ফ্যামিলি কার্ডে এবং স্পেসিফিক বলা হচ্ছে যে সেখানে 2,500 টাকা দামের মূল্যমানের সেখানে বিভিন্ন সামগ্রী পাবে। সেটা দেবে কাকে? পরিবারের নারী সদস্যকে, যিনি সংসার সামলান। এখন এই 2,500 টাকার কার্ড যদি পায় বাংলাদেশের প্রান্তিক মানুষ, তাহলে হবে কি অ্যাটলিস্ট তার ঘরের অন্তত পক্ষে তার যে কর্মজীবী পুরুষ যিনি থাকেন তিনি যদি কোনো কারণে অক্ষম হন বা কোনো কারণে সেটি না হন, তাহলে তিনি কিন্তু একটি সেফটি কিন্তু তার পরিবারে থাকলো অন্তত খাদ্যের। তারপর বলছে কৃষকের কৃষি কার্ড দিবে, যে ফার্মার্স কার্ড দিবে, সেখানে তারা ভালো বীজ সার কার্ড পাবে। এটি সারা আপনি দেখবেন ইন্টারন্যাশনাল দেশগুলোতে কিন্তু আপনার এরকম হেলথ কার্ড থাকে। এবার কিন্তু সেই হেলথ কার্ডের কথা বলা হচ্ছে যে আমরা কিভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে সাজাবো, ঢেলে সাজাবো, সেটা কিন্তু হেলথ কার্ডের ব্যাপারে বলা হয়েছে। এই কার্ডগুলোর ক্ষেত্রে কিন্তু এক ধরনের অনিয়ম কিংবা দুর্নীতির আগাম সম্ভাবনাও কিন্তু অন্যান্য রাজনৈতিক দল দেখেছে। হ্যাঁ, সেটাও বাস্তব। সেটা তারেক রহমান নিজেই বলেছেন যে হ্যাঁ, প্রশ্ন করা হয়েছিল যে হ্যাঁ এটা হচ্ছে যে একটি চ্যালেঞ্জ, যে এই জিনিসগুলো কিভাবে দুর্নীতিমুক্তভাবে করা হবে, এটি একটি চ্যালেঞ্জ আমি মনে করবো। আমি আশা করবো নিশ্চয়ই যেহেতু রয়েছেন এটি দুর্নীতিমুক্তভাবে করবেন, সেটাও নিশ্চয়ই তাদের প্ল্যান রয়েছেন। আপনি দেখবেন যে এটি হচ্ছে একদম মানে উন্নত দেশগুলোর সাথে যে আপনি হেলথ কার্ড, আপনি ওখানে কোনো টাকা লাগান, আপনি এই যে বাংলাদেশটাকে একটি আগানোর মানুষের মৌলিক জিনিসগুলো, যে জিনিসগুলো শিক্ষা, চিকিৎসা, অন্ন, বাসস্থান, এই জিনিসগুলো কিন্তু কথা বলা হচ্ছে। তারপর আপনি দেখবেন জিয়াউর রহমানের আমলে খালকাটা কর্মসূচি অলরেডি কিন্তু তারেক রহমান ঘোষণা করেছেন 20,000 কিলোমিটার খাল বাংলাদেশে পুনঃখনন হবে, যেটি একটি বিস্ময় সৃষ্টি হয়েছিল তৎকালীন সময়ে। জিয়াউর রহমান যে খালকাটা কর্মসূচি, সেখানে মৎস্য এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা যে অর্জনের যে রাস্তা, সেটি কিন্তু একটি মাইল ফলক, সারা পৃথিবীতে কিন্তু একটি আলোড়ন সৃষ্টি করেছিল কৃষিতে, সেটি কিন্তু অলরেডি ঘোষণা হয়েছে খালকাটা কর্মসূচির মাধ্যমে। এখন এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হবে। এই পরিকল্পনা কিভাবে বাস্তবায়ন করবেন সেখানে কিন্তু বলা হচ্ছে যে আমাদের দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের অনেকগুলো প্রজেক্ট আছে যেগুলো বিক্ষিপ্ত, সেই বিক্ষিপ্ত প্রজেক্টগুলোকে একসাথ করে এই যে ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, হেলথ কার্ড, এই কার্ডগুলোতে এখানে অর্থগুলো সংযোজিত হবে। এখন আর যেটি বলা হচ্ছে বাংলাদেশের শিক্ষার ব্যবস্থা, যে আমাদের দেশে এখন 27 লক্ষ বা 32 লক্ষ বেকার রয়েছেন, এই বেকারগুলোর কি হবে? সেখানে বলা হচ্ছে যে আমাদের দেশে 8 থেকে 10 লক্ষ লোক দেশের বাইরে যায়, যারা আনস্কিল্ড, যাদের কোনো জ্ঞান থাকে না, তারা হচ্ছে কর্মমুখী শিক্ষা নাই, জাস্ট বিদেশ চলে যায়, সেখানে গিয়ে তারা নাম মূল্যে কাজ করে। এবার বলা হচ্ছে যে তারেক রহমান যে ঘোষণা করেছেন যে সেখানে বাংলাদেশে কারিগরি শিক্ষার এই শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে, প্রত্যেকটি ইনস্টিটিউটকে যেন কারিগরি শিক্ষা এবং বিদেশি ভাষা, আপনি বলুন যে ল্যাঙ্গুয়েজ, আমরা কিন্তু ভাষার কারণে আমরা সেখানে গিয়ে ভালো কাজ পাই না, তৃতীয় একটি ভাষা শেখার, তৃতীয় একটি ভাষা, সেটি বাংলাদেশের আজকে শিক্ষা ব্যবস্থা সেটি আমূল পরিবর্তন আনা হবে। এভাবে যে পরিকল্পনাগুলো দিয়েছেন, আমার মনে হয় যদি এই পরিকল্পনাগুলো যদি বাস্তবায়ন করতে পারে, আমার মনে হয় বাংলাদেশ একটি দারুণ একটি জায়গায় পৌঁছাবে বলে আমি বিশ্বাস করি। অবশ্যই। নজরুল ইসলাম ছোটন, আসলে যে বিষয়টি আমি আরো একটি
কিন্তু আছে, সেটা আপনি নিজেও বললেন যে এই যদি শব্দটা ব্যবহার করলেন, কারণ আপনিও দিন শেষে হয়তো বা ওই দুর্নীতির জায়গাতে গিয়ে আপনার মনে হতে পারে যে এই অনিয়ম বা দুর্নীতিগুলো হতে পারে কিনা, এই সমস্ত সুবিধার যে কার্ডগুলো রয়েছে সেই কার্ডগুলোর ক্ষেত্রে কতটুকু বাস্তবায়ন যোগ্য, এই বিষয়টি নিয়ে আপনিও নিশ্চয়ই একটু সন্দেহে আছেন। আপনি নিশ্চয়ই আপনার সন্দেহ দূর করবেন আপনার যুক্তি খণ্ডন করে। আমি একটু চলে যেতে চাই সাইদ খানের কাছে। সাইদ খান, যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কথা বলছিলাম। অনেকে নির্বাচন কমিশনের এই যে অনেক অনিয়ম বা অভিযোগ আসার পরও নির্বাচন কমিশন কোন রকমের পদক্ষেপ নিচ্ছে না, এই বিষয়টিকে নমনীয়তা হিসেবে দেখছেন, এবং এই নমনীয়তা ভবিষ্যতে পরবর্তীতে একটি সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে অশনি সংকেত বলে অনেকেই মনে করছেন। বিশেষ করে দ্বৈত নাগরিকত্ব কিংবা আমি যদি ঋণ খেলাপিদের বিষয়টিতে কথা বলি, সেখানে আসলে অনেকগুলো অভিযোগ পাওয়া গেছে, এবং ঋণ খেলাপিদের কিংবা দ্বৈত নাগরিকত্ব যাদের ছিল তাদের অনেককে সুবিধা পাইয়ে দেওয়ারও এক ধরনের অভিযোগ আমরা পেয়েছি নির্বাচন কমিশনের বিরুদ্ধে। তো সেক্ষেত্রে এটি আসলে নির্বাচন কমিশনের এরকম একটা অভিযোগ নিয়ে নির্বাচন পরিচালনা করতে যাচ্ছে, তার ভূমিকা যেভাবে পালন করার কথা ছিল সেটি কি সে পারছে, নাকি করছে না, নাকি করতে চেয়েও পারছে না, বা কোনো রকমের প্রেশার আছে? আমি একটু আপনার কাছে জানতে চাই সাইদ খান। জি, আবার আপনাকে ধন্যবাদ। আসলে আপনি যে নমনীয় শব্দটা আমি ব্যবহার করতে চাই না, এটা তাদের অক্ষমতা বা ব্যর্থতা। এই নির্বাচন কমিশন টোটালি অনেক কথা বলছে কিন্তু কিছুই করছে না, কিছু করার সক্ষমতা তার নেই। হ্যাঁ, এটি হচ্ছে এই প্রফেসর ইউনূস সরকারের সংস্কারের যে কবিতা, সংস্কার কবিতার মতো এই নির্বাচনের একটা কবিতা রচনা করছে এই নির্বাচন কমিশন, যে এটা করব ওটা করব, মানে অনেক কিছু করব কিন্তু কিছুই করার মতো সক্ষমতা তারা রাখে না। আর এখানে নির্বাচন কমিশনের বিষয়ে আসলে আলোচনা করে কোনো লাভ নেই। তাদের যেটা করার তারা করে ফেলছে, সরকার যেটা চাচ্ছে সেটাই হচ্ছে। কিন্তু 12 তারিখ পর্যন্ত তো নির্বাচন কমিশনকে সক্রিয় থাকতে হবে। পর্যন্ত নির্বাচন কমিশন, আসলে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে চলছে না। তো আমার কাছে মনে হয় সিদ্ধান্তগুলো অন্য জায়গা থেকে আসছে, এটা মানতে বাধ্য হচ্ছে। নির্বাচন কমিশন তো একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। সাংবিধানিক তো নাই, আপনার সংবিধান তো সংস্কারের জন্য হানা ভোট হচ্ছে, তো সাংবিধানিক প্রতিষ্ঠান হলে তো পুরনো সংবিধান, সেটা তো মানে না কেউ, সেটা সংস্কার করা দরকার। সুতরাং এই সংস্কারের পরে নির্বাচন কমিশনের সক্ষমতা বা তার ব্যাকবোন কতটা স্ট্রং এটা নিয়ে আলোচনা করা যাবে। আমি আরেকটা আলোচনা তুলতে চাই। আপনি নিশ্চয়ই ওয়াশিংটন পোস্টের একটা স্টোরি আপনার নজরে এসেছে আপনাদের। ওয়াশিংটন পোস্টের স্টোরিতে এসেছে যে ঢাকার একজন অ্যাম্বাসেডর, তিনি জামায়াত ইসলামীর সাথে একটি ডায়ালগ করেছেন, একটা গ্রুপ অফ পিপল ডায়ালগ করেছেন, এবং সেখানে তারা বলেছে যে জামায়াত ইসলামীর সাথে তাদের সম্পর্ক, আমেরিকান সম্পর্ক ঐতিহাসিক, এবং জামায়াত ইসলামীকে আগামী নির্বাচনে, এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, সেই নির্বাচনে ব্যালটে বেশ ভালো করবে এবং ভালো দেখতে চায় তারা। তার মানে কি, এখানে এই চাওয়ার ব্যাপারে তারা যেইভাবে চাইলো, এবং ওয়াশিংটন পোস্টের মতো একটি কাগজ এই স্টোরিটি করলো, লোকাল কোনো কাগজ তো করলোই না। আমি সাংবাদিক হিসেবে আমিও দায় স্বীকার করি, ব্যর্থতা স্বীকার করি। ওয়াশিংটন পোস্টে এই স্টোরি করার পরে অপর রাজনৈতিক দলগুলো এটি রিকগনিশনে কেন নিল না, এখনো পর্যন্ত কেন প্রতিবাদ জানালো না? একজন অ্যাম্বাসেডর তার মানে তার অবস্থান থেকে, সে যে দেশেরই হোক, সে আমেরিকান হোক বা সে ইন্ডিয়ান হোক, তিনি এটি পারেন কিনা, তিনি এটি তার শিষ্টাচারের মধ্যে বা তার রেসপন্সিবিলিটিজের মধ্যে এরকম কোনো পার্টির ডায়ালগে তিনি বলতে পারেন কিনা যে তারা ভালো করবে, তাদের সাথে সম্পর্ক ঐতিহাসিক। তার মানে 1971 সালে যেভাবে ঐতিহাসিক সম্পর্ক ছিল আমেরিকার পাকিস্তানের সাথে, সেই সম্পর্কের কথা তিনি বলতে চাচ্ছেন? আমার কাছে ক্লিয়ার না। কারণ 71 সালে তো নৌবহর পাঠিয়েছিল পাকিস্তানের, যাতে বাংলাদেশ স্বাধীন না হয়, এবং এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও এরকম কোনো চিন্তাভাবনা আমেরিকার আছে কিনা, এই বিষয়টি দল হিসেবে বিএনপির খুব সূক্ষ্মভাবে এটি নজরে নেওয়া উচিত, এটির মানে প্রতিবাদ জানানো উচিত বলে আমি মনে করি। এবং আপনি আরেকটি কথা বলেছেন যে বাকযুদ্ধ, যেটি নিয়ে আলোচনা শুরু হয়েছে, বাকযুদ্ধ মল্লযুদ্ধে রূপান্তর হবে, এবং এটি একটি পক্ষ চাচ্ছে এই নির্বাচনটি ভ্যান্ডালাইজ করবার জন্য পায়ে পাড়া দিতে। আমি অনেকগুলো রাজনৈতিক দল দেখছি তারা পায়ে পাড়া দিতে গেলে পা সরিয়ে নিচ্ছে, তাদেরকে ধন্যবাদ জানাই, তাদেরকে মানে সাধুবাদ জানাই, কিন্তু যারা পায়ে পাড়া দিতে চাচ্ছে তাদের উদ্দেশ্য কিন্তু ভালো না। এই যে মার্কিন ডিপ্লোম্যাটের বক্তব্য, ওই যারা পায়ে পাড়া দিতে চায়, যারা নির্বাচন কমিশনে মব তৈরি করে নানান প্রতীক বাগিয়ে নিতে পারে, কোর্টে মব ক্রিয়েট করে, আপনি গত এই যে ইলেকশন কমিশনে বেশ কয়েকটি হিয়ারিংয়ে আমি আমার রিপোর্টারদের সাথে আলোচনা করে যেটা জানতে পেরেছি, আমার সহ আলোচক একজন আইনজীবী, এখানে এই যে প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য যে আপিল হিয়ারিংগুলো হয়েছে, সেই হিয়ারিংগুলোতে
প্রার্থীদের প্রতিপক্ষে দুই এক জায়গায় আর্গুমেন্ট এভাবে দেওয়া হয়েছে যে আপনি জুলাই গণ অভ্যুত্থানের কারণে বিচারপতি হয়েছেন, আমরা এটা চাই, এটাই করতে হবে, এরকম হুমকি ধামকি দেওয়া হয়েছে, কোর্টে মব করা হয়েছে। বিএনপি দলীয় বেশ কয়েকজন যারা পেয়েছিল, মানে তারা প্রার্থীটা ফিরে পেত, ঋণ খেলাপি যারা, তারা যে দলেরই হোক, তারা যেন নির্বাচন করতে না পারে, দ্বৈত নাগরিক যারা আছে তারা যেন নির্বাচন করতে না পারে, সেটি আমি সমর্থন করি। নির্বাচন কমিশন এই কাজটি ভালো করেছে, তাদেরকে এই জায়গাটিকে ধন্যবাদ দেই। কিন্তু আদালতে যে সকল আইনজীবীরা হিয়ারিং এর নামে এইভাবে মব তৈরি করেছেন এবং আদালতকে এক প্রকার চাপ দিয়েছেন, হ্যাঁ, এটা অবশ্যই জুলাই পরবর্তী বাংলাদেশে কাম্য নয়। যদি কেউ মনে করে জুলাই কারোর ব্যক্তিগত বা কারোর পৈতৃক সম্পত্তি, তিনি কিন্তু শেখ হাসিনার পথে হাঁটছেন। শেখ হাসিনাও কিন্তু ৭১ এবং মুক্তিযুদ্ধ তার বাবার এবং এই দেশটা তার বাবার মনে করেছে, যেই কারণে তার পরিণতি বাবার শ্বশুর বাড়িতেই হয়েছে। এবং এই জুলাই গণ অভ্যুত্থানকে যদি কারোর বাবার মনে করে, তাদের কিন্তু দিল্লি নাই পালিয়ে যাওয়ার। তাহলে তারা কোথায় পালাবে? নিশ্চয়ই এই বিষয়টিও একটা আলোচনার বিষয় যে তারা আসলে কোথায় পালাবে, যারা জুলাইয়ের চেতনাকে তারা তো পালাতে হবে না, তারা তো গুপ্ত হয়ে যাবে। একটা বিরতি নিয়ে ফিরছি আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যায়, সঙ্গে থাকুন দর্শক। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যা। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি এবং ভোটের মাঠে কথার লড়াই নিয়ে আলোচনা করতে চাই। দ্রুতই এই অংশে আমি প্রশ্নে চলে যেতে চাই সাইদ খান, কারণ সময় খুব কম। আমি একটু জানতে চাই যে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে আমরা কথা বলছিলাম, কিংবা নির্বাচন যেটি একদম ১২ তারিখ পর্যন্ত নির্বাচন অনুষ্ঠানের যে বিষয়টা, নির্বাচন কমিশনের ভূমিকা এখানে কেমন থাকবে, কতটুকু সতর্ক হতে হবে, সে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো নিয়ে একটু আলাদাভাবে ভাবতে হচ্ছে এবার, কারণ এবারের প্রেক্ষাপটটা একেবারেই আলাদা। এই ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে নির্বাচনকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের কি ধরনের ভূমিকা রয়েছে? ঝুঁকিপূর্ণ কেন্দ্র শনাক্ত করেছে, তার মানে ঝুঁকি আছে। কি কি ঝুঁকি আছে সরকার বা নির্বাচন কমিশন সেই ঝুঁকিগুলো অবশ্যই জানে। এর বাইরেও এক ধরনের ঝুঁকি আছে, সারা দেশের সবগুলো কেন্দ্রেই ঝুঁকি আছে বলে আমি মনে করি। কারণ আপনি একটা জিনিস দেখেন, বাংলাদেশের শত্রু, গণতন্ত্রের শত্রু এবং আমাদের সবগুলো রাজনৈতিক পক্ষ প্রতিপক্ষের কমন শত্রু হচ্ছে ফ্যাসিস্ট। এবং আমরা ৫ আগস্ট পরবর্তী সময় সবচেয়ে বড় যে জায়গায় ফেল করেছি সেটি হচ্ছে হ্যাজিমনি মুক্ত প্রশাসন করতে পারি নাই। সেই হ্যাজিমনি প্রশাসন নিয়েই কিন্তু এই নির্বাচনটি আমরা একটি ঐতিহাসিক চিন্তাভাবনা করছি। কিন্তু এটি কতটা ইতিহাস গড়বে আমার কাছে জানা নেই। কিন্তু আমার কাছে মনে হয় যে এটি দুইটি পক্ষ থেকেই হতে পারে এই ইলেকশনটিকে বিতর্কিত বা প্রশ্নবিদ্ধ করবার জন্য। একটি পক্ষ দেখেন ভোর রাতেই ভোট কেন্দ্রে চলে যেতে পারে, ফজরের নামাজের পরে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকবে, তারা তাদের কর্মী সমর্থকদের নিয়ে ধীরে ধীরে ভোট দিবে। এবং অপরপক্ষে যারা একটু লিবারেল টাইপের বা সাধারণ জনগণ, তারা কিন্তু 10টা 11টা 12টা 1টার পরে যাবে। তো ওই যে দীর্ঘ লাইনে তারা স্লো ভোট দিবে। কিন্তু যারা সাধারণ ভোটার, তারা কিন্তু ওই লাইনে দাঁড়িয়ে এত লম্বা লাইন দেখে পরে আসি করতে করতে তারা হয়তো ভোটটি দিতে পারবে না। আরেকটি জিনিস সেটা হচ্ছে এই দীর্ঘ লাইন করে এই লাইনে এক ধরনের জটলা পাকাতে পারে এবং এই জটলাকে ইস্যু করে অধিকাংশ কেন্দ্রে ক্যাওটিক সিচুয়েশন হয়ে যেতে পারে। এবং আমার কাছে মনে হয় ঢাকাকে ফোকাস করবে একটি পক্ষ, যারা এই ইলেকশনকে প্রশ্নবিদ্ধ করবে। তারা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় বা ঢাকার আশেপাশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে ঢাকা 17তে করতে পারে। 17তে তাদের টার্গেট আছে, 17তে প্রশ্নবিদ্ধ করে এই জায়গায় তারেক রহমানকে এক ধরনের প্রশ্নের মুখে ফেলে দিবে। এরপরে তারা তাদের মতো করে যে কোনোভাবে এটা কাটিয়ে নিবে বা র্যাগিং না, পরে দেখা যাবে যে তারা সুষ্ঠু দেখাবে। এবং ইন্টারন্যাশনাল ফোকাসটা ঢাকার উপরে থাকবে যে বিএনপি এক ধরনের মব করছে বা বিএনপি র্যাগিং করছে, এই ধরনের অভিযোগের যে ট্যাগিং রাজনীতি, সেই ট্যাগিং রাজনীতি ফিরবার এক ধরনের অপতৎপরতা আছে। এই কারণগুলোতেই বিভিন্ন বাড়িতে বাড়িতে ঘুরে এনআইডি নাম্বার এবং বিকাশ নাম্বার কালেক্ট করছে একটি পক্ষ। যদিও তারা বাংলাদেশের প্রশ্নে এখনো পর্যন্ত তারা অমীমাংসিত, তারা বাংলাদেশের কিনা, তারা বাংলাদেশ মানেন কিনা এখনো পর্যন্ত আমি নিশ্চিত না, তার পরিষ্কার ব্যাখ্যা পাইনি। তারা পরিষ্কার বলছে যে 54 বছরের প্রতিশোধ নিবে, এটাই তাদের শেষ সুযোগ। সুতরাং জনগণের এবং সবগুলো রাজনৈতিক দলের উচিত যে বাংলাদেশকে নিজের প্রিয় মাতৃভূমির স্বার্থে, এই বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে তাদের চিহ্নিত ওই শক্তিটিকে চোখে চোখে রাখা এবং প্রত্যেক নাগরিক যেন নিজের ভোটটি, সেও যেন ফজরের নামাজ পড়ে লাইনে গিয়ে দাঁড়িয়ে যায়, যাতে তারা ওই কুচক্রী মহল অপতৎপরতা চালাতে না পারে। কারণ তারা তো কথায় কথায় বলে যে
এত বছর এটা দেখেছি, ওই দল দেখেছি, তারা পালিয়ে যায়, মুচলেকা দেয়। আসলে ওই দলটির পালাতে হয় না, তারা কৌশলে, গুপ্ত কৌশলে নানান দিকে ঢুকে যাওয়ার স্পেস আছে, তো তারা কিন্তু এই জায়গায় অস্থিরতা করে আবার গুপ্ত হয়ে যাবে। সুতরাং এই গুপ্ত সুপ্ত এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে, গণতন্ত্র যদি আমরা মুক্ত রাখতে চাই। অসংখ্য ধন্যবাদ সাইদ খান। আমি চলে যেতে চাই অ্যাডভোকেট নজরুল ইসলাম ছোটন আপনার কাছে। যেমন আমরা জানি যে এবারে নির্বাচনে যে কোনোভাবে জয় লাভের একটা প্রবণতা আমরা প্রার্থীদের মধ্যে দেখছি, কারণ বহু বছর নির্বাচন হয়নি, প্রার্থী একটা বিশাল বড় ব্যাপার ছিল, এবং যেহেতু আরপিও অনুযায়ী দলীয় প্রতীক অনুযায়ী নির্বাচন করতে হবে, সেক্ষেত্রে আমরা দেখেছি যে এক দল ছেড়ে আরেক দলে যোগ দিয়ে মনোনয়ন নেওয়ারও আমরা প্রবণতা অনেক প্রার্থীর মধ্যে দেখেছি। এর ফলে যেটা হয়েছে, স্থানীয় পর্যায়ে বা প্রত্যন্ত অঞ্চলগুলোতে তৃণমূলের ক্ষেত্রে দেখা গেছে ত্যাগী এবং যারা অনেক দিন ধরে রাজনীতি করছেন তাদের ক্ষেত্রে এক ধরনের অসন্তোষ তৈরি হয়েছে, যা তাদের বিদ্রোহী প্রার্থী হিসেবে অনেক জায়গাতে হতে বাধ্য হয়েছেন। বিএনপির ক্ষেত্রে আমরা কিন্তু অনেক জায়গাতে এই বিষয়টি দেখেছি। বলা হয়ে থাকে যে জায়গায়, যে আসনে বিদ্রোহী প্রার্থী যত বেশি, সেখানে আসলে ঝুঁকি, সম্ভাবনা, আশঙ্কা সবচেয়ে বেশি থাকে। এটি আসলে কিভাবে নিয়ন্ত্রণ করবে দল, আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ। দেখুন, আপনি যেমনটি বলছেন যে হ্যাঁ, দীর্ঘদিন যখন মানুষ রাজনীতি করে, তার এলাকায় জনপ্রিয় হয়, এখন দলকে তো একটা সিদ্ধান্ত নিতে হয়, একটা কঠিন অবস্থানে যেতে হয়। আপনি দেখবেন যে বিএনপি কিন্তু তাদের যারা বিদ্রোহী প্রার্থীগুলো আছে তারা কিন্তু বহিষ্কার করে দিয়েছে। কিন্তু এখন বহিষ্কার করে দেওয়ার পরে আপনি যদি বলছেন যে সেখানে সহিংসতা, শৃঙ্খলা, এটি আসলে একটি বড় দল এটা নিয়ন্ত্রণ করাটা আসলে কতখানি তাদের পক্ষে সম্ভব হবে, এটা তো সময় বলে দিবে। আপাতত তারা কিন্তু তাদের যে প্রার্থীগুলো ছিল তাদেরকে বহিষ্কার করে দিয়েছে, এবং বলা হচ্ছে যে এটি বিএনপির জন্য একটি, আমি বলবো কি, একটি মাইলফলক হবে। কারণ হচ্ছে তারা দীর্ঘ 17 বছর কিন্তু রাষ্ট্র ক্ষমতার বাইরে, এবং আপনি দেখবেন যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ইন্তেকাল করেছেন, তার উপরে যে পাশবিক নির্যাতন হয়েছে, তাকে বলা হচ্ছে যে ক্লিনিক্যালি মেডিকেলি পয়জন করা হয়েছে। বিভিন্ন সংগ্রাম লড়াইয়ের মধ্য দিয়ে তারেক রহমানকে 111 সরকার কিন্তু মানে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে, তিনি কিন্তু দেশের বাইরে যেতে বাধ্য হয়েছেন, সেখান থেকে দেশে এসেছেন। এখন এই মুহূর্তে আমি মনে করি যে ধানের শীষ একটি আবেগের জায়গা। যেই আসনগুলোতে প্রার্থী রয়েছেন, আমার মনে হচ্ছে, আমরা আজকেও খবর পেয়েছি যে টাঙ্গাইলের একজন প্রার্থী, তার কিন্তু প্রার্থীতা প্রত্যাহার করেছেন, ধানের শীষের পক্ষে তিনি কিন্তু প্রত্যাহার করেছেন। আমার হচ্ছে সময় যত গড়াবে তত কিন্তু এই বিষয়গুলো আরো ক্লিয়ার হবে, এবং বিদ্রোহী প্রার্থী তারা কিন্তু হয়তোবা দিন শেষে তাদের সেই অসংখ্য ধন্যবাদ। অ্যাডভোকেট নজরুল ইসলাম ছোটন এবং সাইদ খান, দুজনকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি আর কাবিলি বিদিত দেশ সন্ধ্যা। সাথে থাকার জন্য আপনাদেরও ধন্যবাদ।